DJ Moral Stories. সোনির মা বাবার একদিন গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায় আর ওর কাকা ওকে নিজের বাড়িতে নিয়ে যায়। কিন্তু ওর কাকিমা ওকে দেখে একদম খুশি হয়নি, তাই সারাক্ষণ ওর ওপর চেঁচাতে থাকতো। সোনি, আরে ও সোনি, 1টা বেজে গেছে, এখনো দুপুরের বাসন ধুসনি। কাকিমা, তুমি তো একটু আগে সব ঘরগুলো পরিষ্কার করতে বললে, এই মাত্র সেটা শেষ করলাম। তাতে কি হয়েছে, একটা কাজ করেই হাঁপিয়ে গেলি? যা, এবার এই বাসনগুলো ধুয়ে নে। তুমি আর রিঙ্কু দাদা খেয়ে নিয়েছো? আমারও খুব খিদে পেয়েছে, আমাকে আগে খেতে দিয়ে দাও, তারপর সব বাসনগুলো আমি একসাথে ধুয়ে দেবো। সব কথায় মুখে মুখে তর্ক করতে ভালো লাগে না তোর? আগে বাসন ধো, তারপরই খাবার পাবি। ঠিক আছে, যেটা তুমি ঠিক মনে করবে। এই বলেই বেচারি সোনি খালি পেটে বাসন ধুতে চলে গেল। তারপরেও তার কাকিমা অনেক বকাবকি করে খাবার দিল। এ কি কাকিমা, মাত্র 2টো রুটি? এত পরিশ্রম করার পরও তুমি আমাকে মাত্র 2টো রুটি দিচ্ছ? ওহো, যতটা বাঁচবে ততটাই তো দেবো নাকি? তোর জন্য কি নতুন রুটি বানাবো? আমাকে খেয়ে ফেললেও তোর খিদে মিটবে না। যদি তুমি আমাকে পছন্দই না করো, তাহলে আমাকে কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দাও, ওখানে ভালো করে একটু খেতে তো পারবো আমি। চুপচাপ মুখ বন্ধ করে এটা খেয়ে নে, বাকি কাজগুলো শেষ না করলেও রাত্রির বেলাও খেতে দেবো না। এই শুনে বেচারি সোনি চুপ হয়ে গেল আর খাবারটা খেয়ে নিল। এরপরে ওর কাকিমা ছাদ পরিষ্কার করার জন্য ওকে পাঠালো। দিনের পর দিন কাকিমার অত্যাচার বেড়েই যাচ্ছিল আর বেচারি সোনি বাধ্য হয়ে ওর সব কথা শুনতো, সব অত্যাচার সহ্যও করত। এবার আমি আর সহ্য করতে পারবো না, আজই আমি কাকাকে সব বলে দেবো, তারপর কাকা যা বলবেন আমি মেনে নেব। এই বলে ও আবার কাজ করতে লেগে গেল। যখন সবাই রাতের ডিনার করতে বসেছিল, তখন সোনি কাকাকে বলল, কাকা, আমিও পড়তে চাই, আমাকেও একটা স্কুলে ভর্তি করিয়ে দাও। ঠিক আছে মা, এই বছরটা শেষ হতে দে, তারপর রিঙ্কু যে স্কুলে পড়ে সেই স্কুলে তোর অ্যাডমিশন করিয়ে দেব। এই যে শোনো, তোমার মুখটা একটু বন্ধ রাখো। আমি ওকে রাখতে রাজি হয়েছি যাতে ও আমাকে ঘরের কাজে সাহায্য করে। যদি ও স্কুলে যেতে শুরু করে, তাহলে তো অর্ধেক দিন ওখানেই শেষ হয়ে যাবে, বাকি অর্ধেকটা তো নিজের হোমওয়ার্ক করতেই কাটিয়ে দেবে। তখন তো সব কাজ আমাকেই করতে হবে। না কাকিমা, আমি স্কুল থেকে এসে বাড়ির সব কাজ করে দেবো একদম, হোমওয়ার্ক রাতে করে নেব আমি। তুই চুপ কর, আমি জানি তুই করবি না, এখনই তুই কাজ করতে চাস না। আর এমনিতেও তোর পড়াশোনার জন্য এত টাকা খরচা করলে আমার আর আমার ছেলের জন্য কি বাঁচবে? আমি সংসারটা ঠিক করে চালাতে পারবো না। এই কথা শুনে সোনি চুপ হয়ে গেল আর ভয়ে কাকাকেও কিছু বলল না। সোনি বুঝে গেল যে এখানে থেকে ওর আর কিচ্ছু হবে না, তাই ও ঠিক করলো যে এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটাই ওর জন্য মঙ্গল। রাতের বেলা ও কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সকাল হলে যাতে ওকে কাকিমা খুঁজে আবার না পেয়ে কাজ করায়, সেই ভয়ে ও জঙ্গলের দিকে চলে গেল। ক্লান্ত হয়ে গিয়ে ও একটা গাছের নিচে শুয়ে পড়ল। সকালে উঠতেই ওর খিদে পেয়ে গেল। ও দেখলো যে গাছের নিচে ও শুয়েছিল সেটার ডালে বসে একটা বাঁদর কলা খাচ্ছে। কি খিদে পাচ্ছে আমার, এবার আমি কি খাবো? এটা তো আমি ভাবিইনি। বাঁদরটা ওর কথা শুনছিল। তারপরে ও নিজের কাছে থাকা কলাগুলোর থেকে 2টো কলা ভেঙে ওকে ছুঁড়ে দিল। সোনিও কলা 2টো তুলল আর আনন্দের সাথে ওর দিকে তাকিয়ে হাসলো। ধন্যবাদ বাঁদর, তুমি অনেকই ভালো। বাঁদরটাও হেসে ওকে জবাব দিল। তারপর সোনি কলা খেয়ে আগে এগিয়ে গেল। বাঁদরটাও গাছ থেকে নেমে ওর পিছু পিছু যেতে লাগলো, কিন্তু সোনি সেটা জানতো না। ও হাসতে হাসতে অন্য গ্রামে পৌঁছে গেল। একটা গাছের ওপর বসে সে দেখলো যে বাঁদরটাও ওর পেছনে পেছনে চলে এসেছে। আরে বাঁদর, তুমি এখানে কি করছো? তুমি আমার পিছু করছিলে? এটা শুনে বাঁদরটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আরে বাহ, তুমি তো মানুষদের কথাও বুঝতে পারছো, মনে হচ্ছে আমার মতো তোমারও কেউ নেই। বাঁদরটা আবার মাথা নাড়িয়ে জবাব দিল, কোনো ব্যাপার না, আজ থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার নাম মন্টু রাখলাম। মন্টুকে সাথে পেয়ে সোনি খুব খুশি হলো। একটা বাঁদরই সই, কিন্তু এখন ওর সাথে কেউ তো ছিল। কিছুক্ষণ আরাম করার পর সোনি আগে এগিয়ে গেল। ও একটা ধাবা দেখতে পেল যেখানে কিছু লোক বসে খাবার খাচ্ছিল, কিন্তু সোনির কাছে টাকা ছিল না। ও যেই চেয়ারে গিয়ে বসলো, একটা বুড়ো ওর সামনে একটা থালা এনে রেখে দিল।
সোনির খুব খিদে পেয়েছিল। ও খেতে শুরু করে দিল আর একটু মন্টুকেও দিল। একটা বাঁদর যে এত সুন্দরভাবে খাবার খেতে পারে এটা দেখে সবাই অবাক হয়ে গেল। মা, তোমার পেট ভরে গেছে? না আর একটু এনে দেব? না আঙ্কেল, আমার পেট ভরে গেছে। অনেক খিদে পেয়েছিল, তাই এতগুলো খাবার দেখে আমি ঝাঁপিয়ে পড়েছিলাম। আসলে আমার কাছে টাকা নেই, আমি এই কথাটা বলতে ভুলেই গেছিলাম। এই শুনে বুড়ো হাসতে লাগলো। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, এই খাবারের বদলে আজ রাতে আপনার ধাবাতেই কাজ করে দেব। আপনি যতটা বলবেন ততটাই কাজ করে দেব। না মা, এরকম ব্যাপার নয়। আমি এই খাবারের বদলে তোমাকে দিয়ে জোর করে কাজ করাবো না। তুমি যেতে পারো। ধন্যবাদ আঙ্কেল, কিন্তু আমি যাব কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না। তোমার কি কোনো বাড়ি নেই মা? এই শুনে সোনি ওনাকে সব কথা খুলে বলল। তুমি একদম ঠিক জায়গায় এসেছো মা। তোমার সাথেও যেমন হয়েছে সেরকমই কিছু আমার সাথেও হয়েছিল। এমনি তো আমার 2 ছেলে, কিন্তু বিয়ের পর থেকে ওরা শুধু ওদের বউদের কথা শোনে। ওরা আমাকে বাড়ি থেকে আলাদা করে দিল আর আমি আমার অংশের টাকা দিয়ে এই ধাবা বানালাম। তবে থেকেই এখানে আমি আর আমার জীবন। এখন থেকে তুমিও আমার সাথেই আমার মেয়ে হয়ে এখানে থেকো মা। ঠিক আছে আঙ্কেল, আপনি যেমনটা বলবেন, কিন্তু কাজ না করতে দিলে আমি এখানে থাকবো না। আজ থেকে কাস্টমারদের খাবার সার্ভ করার কাজ আমি আর আমার বন্ধু মন্টু করব। আপনি আরাম করে চেয়ারে বসে শুধু দেখাশোনা করবেন। বুড়ো মানুষটা ওর কথা মেনে নিল। এবার সোনির সাথে ওর বন্ধু মন্টুও মিলে কাস্টমারদের খাবার সার্ভ করতে লাগলো। রাঁধুনি খাবার বানাতো আর বুড়ো শুধু চেয়ারে বসে আরাম করত। কিছুদিন পর একটা ছেলে ধাবাতে এলো আর সোনি আর মন্টুকে কাজ করতে দেখে অবাক হয়ে গেল। এই নতুন মেয়েটা আবার কে এলো এখানে? এই বলে সে বুড়োর কাছে গিয়ে বলল, আঙ্কেল, আমি কিছুদিনের জন্য বাইরে গেছিলাম আর আপনি তার মধ্যেই একজন নতুন ওয়েট্রেস রাখলেন। এটা ঠিক নয়। সুনীল, ও ওয়েট্রেস নয়, ও আমার মেয়ের মতো। আর তুমি তো কথাই বলো না। প্রত্যেক সপ্তাহেই তুমি কোথাও না কোথাও ঘুরতে চলে যাও, তারপর 3-4 দিন ধরে আমাকেই কাজ করতে হয়। ঠিক আছে আঙ্কেল, আমি আর ছুটি নেব না, কিন্তু এইভাবে আপনি আমাকে কাজ থেকে বার করতে পারেন না। এরকম করবেন না। ঠিক আছে, আর বের করলাম না তোমায়। তুমিও যাও, কাজে লেগে পড়ো। ধন্যবাদ আঙ্কেল, আমি আবার এসে গেছি। সব কাজ ফটাফট করে দেবো একদম। বুড়ো সোনিকে বলল, মা, এবার থেকে তুমি রাঁধুনির সাথে কিচেনে খাবার বানিও। সুনীল আর মন্টু সার্ভ করে দেবে। ঠিক আছে আঙ্কেল। সুনীল কাজে লেগে পড়ল, কিন্তু সোনিকে ও একদমই পছন্দ করত না। একদিন ও কিচেনে গেল আর নিজের সাথেই কথা বলতে লাগলো। এই সোনিকে তাড়ানোর একটা ব্যবস্থা করতেই হবে। ও যতক্ষণ এখানে আছে ততক্ষণ আমার কিচ্ছু হবে না। ওর এই কথাগুলো মন্টু শুনছিল। ও দেখলো যে সুনীল থালাটা তুললো আর ওটা নিয়ে সাইডে চলে গেল। আর তারপর ও সেটাতে অনেক লঙ্কার গুঁড়ো মেশালো আর সেটা কাস্টমারকে দেওয়ার জন্য নিয়ে গেল। কাস্টমারের সামনে থালাটা রেখে ও হাসতে হাসতে ফিরে এলো। এবার হবে আসল মজা, দেখ কেমন লাগে। কাস্টমার যেই খাবারটা খাবে ওনার মুখ জ্বলে যাবে আর উনি চিৎকার করতে লাগবেন। তখন আমি বলবো যে খাবারটা সোনি বানিয়েছিল আর আঙ্কেল ওর ওপর প্রচন্ড রেগে যাবেন। দারুণ মজা হবে। ওর কথা শুনে মন্টু তাড়াতাড়ি কাস্টমারের কাছে গেল আর ওর সামনে থেকে থালাটা তুলে নিয়ে গেল। এটা দেখে সবাই চমকে গেল। বুড়ো আর সোনি দুজনেই সেটা দেখলো। কি হলো মন্টু, তুমি এই খাবারটা ফেরত কেন নিয়ে এলে? মনে হচ্ছে এই বাঁদরটা নিজেই খাবারটা খেতে চাইছে। যত সব। মন্টু ওই থালাটা সুনীলের সামনে এনে রেখে দিল আর অন্য একটা থালায় নিজেই খাবার বেড়ে কাস্টমারকে সার্ভ করলো। তারপর ও আবার ওদের কাছে ফেরত আসলো। বুড়ো আর সোনি বুঝতেই পারছিল না যে এরকম ও কেন করছে। মন্টু, আমায় বলো যে তুমি এই থালার খাবারটা ফেরত কেন নিয়ে এসেছো? এটা শুনে মন্টু একবার সুনীলের দিকে ইশারা করলো আর একবার থালার দিকে। এটা দেখে সোনি বুঝে গেল যে ও কি বলতে চাইছে। সুনীল, মন্টু বলছে তোমাকে খেতে। এটা শুনে সুনীল হকচকিয়ে গেল। আর আমি কেন খেতে যাব এই খাবারটা? তোমার বাঁদরটার মনে হচ্ছে মাথাটা খারাপই হয়ে গেছে একদম। মন্টু আজ পর্যন্ত এরকম আচরণ কখনো করেনি। আজও কিছু বলতে চাইছে। আমরা ওর কথা অমান্য করতে পারি না। এবার তো মনে হচ্ছে আমার খেলা শেষ।
তুমি এক্ষুনি এই খাবারটা খাওয়া শুরু করো, তারপরেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে মন্টু কি বলতে চাইছে। এটা শুনেই ইচ্ছা না থাকলেও সুনীল খাবারটা খেতে শুরু করলো। এক দুগাল খাওয়ার পরেই ওর অবস্থা খারাপ হয়ে গেল, মুখ জ্বলতে লাগলো, কিন্তু ও নিজেকে বাঁচাতে চাইছিল, তাই ও চুপচাপ থাকলো। হে ভগবান, আজ তো আমার অবস্থা কি হবে কে জানে। ও খাবারটা খেতে খেতে বিড়বিড় করতে লাগলো। সেটা দেখে মন্টু খুব খুশি হলো, আর সোনি আর বুড়ো ওকে এরকম করতে দেখে অবাক হয়ে যাচ্ছিল। শেষে আর সহ্য না করতে পেরে ও চেঁচিয়ে উঠল, জল জল, আমার জল দাও, নাহলে আমি আর বাঁচবো না, ওরে বাবা রে। এই বলে ও দাঁড়িয়ে পড়লো আর এদিক ওদিক দৌড়তে লাগলো। সোনি ওকে জল দিল আর ও জলের পুরো জগটা শেষ করে ফেললো। এইসব হচ্ছেটা কি, একটু খুলে বলবে? হ্যাঁ, সব বলছি। আমি খাবারে লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলাম যাতে কাস্টমার সেটা খেয়ে সোনির ওপর দোষ আরোপ করে যে ও খাবার ঠিক মতো বানায়নি, কিন্তু এই মন্টু না আমার সমস্ত প্ল্যানে একদম জল ঢেলে দিল। এই শুনে বুড়ো সোনির দিকে তাকালো আর দুজনে জোরে জোরে হাসতে লাগলো। খারাপ চাইলে খারাপই হয়, ভালো হয়েছে, তোমার সাথে এরকমটা হওয়া উচিত ছিল। এবার তুমি এই ধাবার কথা ভুলে যাও, অন্য কোথাও গিয়ে কাজ খুঁজে নাও। মালিক, এরকমটা করবেন না, আমি আর কখনো এরকম কাজ করব না, আমাকে আর একটা সুযোগ দিন দয়া করে। সোনি এই ধাবায় কাজ করে না, ওই ধাবাটার মালকিন বাবা, আমার পর এই সব তো ওর হবে। তুমি যদি ওর সাথে শত্রুতা করো, তোমার এখানে কোনো জায়গা নেই বাবা। করব না মালিক, আর কখনো করব না। এই বলে সোনির কাছেও ক্ষমা চাইলো। সোনি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আজ থেকে অনেক পরিশ্রম করে আমি কাজ করব। ঠিক আছে, তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি, কিন্তু এরপর যদি তুমি আবার কিছু করো তাহলে তোমাকে এই ধাবা থেকে চলে যেতে হবে এইভাবে লঙ্কা খেয়ে। এই শুনে সবাই একসাথে হাসতে লাগলো, আর তারপর সুনীলও হেসে উঠল।